মহেন্দ্র সিং ধোনির এটাই কি শেষ আইপিএল মরশুম হতে চলেছে? আমরা ধোনি ভক্তরা বা চেন্নাইয়ের সমর্থকরা যে উত্তরটা শুনতে চাই সেটা হলো ডেফিনেটলি নট। কিন্তু সত্যি কথা বলতে চেন্নাইয়ের দলে মহেন্দ্র সিং ধোনি কিন্তু আর অপরিহার্য নন। দেখুন, চেন্নাইয়ের দলে ধোনির প্রয়োজন ফুরিয়েছে আমি এমনটা একেবারেই বলছি না। ধোনিদের প্রয়োজন কোনোদিনও ফুরোয় না। ধোনি হয়তো অবসর নেওয়ার পরেই চেন্নাইতেই থেকে যাবেন কোচ অথবা মেন্টর হিসেবে, কিন্তু ধোনি ছাড়া চেন্নাই অচল, ধোনি ছাড়া সিএসকে কোনো ম্যাচই জিততে পারে না, এই কথাটা হয়তো আর বলা যাবে না। দেখুন, ধোনির অনুপস্থিতিতে চেন্নাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হতে পারতো সেটা হলো ক্যাপ্টেন্সি। 2022 আইপিএল আমরা কি দেখেছিলাম? জাদেজাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল, কিন্তু মাঝপথে চেন্নাই এতটাই খারাপ প্রদর্শন করছিল যে জাদেজার পরিবর্তে আবারও ধোনিকে ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে আনা হলো। তারপর 2023-ও তিনি ক্যাপ্টেন হলেন এবং এবারও তিনি ক্যাপ্টেন হবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি চেন্নাইয়ের পরবর্তী অধিনায়কের কথা ভাবা হয় তাহলে এইটুকুনি কিন্তু নিঃসন্দেহে বলাই যায় যে চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক তৈরি, ঋতুরাজ গায়কোয়াড়। ধোনি পরবর্তী সময়ে ঋতুরাজই কিন্তু চেন্নাইকে নেতৃত্ব দিতে চলেছেন, এমনটা 90% ক্ষেত্রে বলাই যায়। এবং যদি কেউ জিজ্ঞাসা করেন ঋতুরাজ কতটা তৈরি, ঋতুরাজ ক্যাপ্টেন হিসেবে কতটা সফল হতে পারেন, তার উত্তর কিন্তু ঋতুরাজ দিয়েই দিয়েছেন এশিয়ান গেমসে। এশিয়ান গেমসে ভারত স্বর্ণপদক জিতেছিল, ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারত স্বর্ণপদক জিতেছিল। সুতরাং চেন্নাইয়ের দলে তিনি ক্যাপ্টেন হবেন এমনটা তো ধরেই নেওয়া যায়। সুতরাং মহেন্দ্র সিং ধোনি না থাকলে চেন্নাইকে ক্যাপ্টেন হিসেবে কে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপাতত ঋতুরাজ গায়কোয়াড় রূপেই কিন্তু আমরা পেয়ে গেছি। যাই হোক, তো আইপিএল 2024-এর চেন্নাই যে দলটা বানিয়েছে, যে স্কোয়াডটা বানিয়েছে, আরো একবার কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। স্কোয়াড দেখে সেটা বোঝা যাচ্ছে। যাদেরকে তারা ছেড়েছিল, যারা গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, তাদের রিপ্লেসমেন্ট কিন্তু চেন্নাই ইতিমধ্যে অকশন থেকে নিয়েও নিয়েছে। তো আজকের এই ভিডিওতে চেন্নাইয়ের প্লেইং 11 কি হতে পারে আইপিএল 2024-এর সে সম্পর্কে আলোচনা করব। বেশ কয়েকটা টিম বানাবো। প্রথমে যদি চেন্নাই ব্যাটিং করে সেই হিসেবে একটা টিম, কারণ ইম্প্যাক্ট প্লেয়ারের রুলস রয়েছে, এবং যদি চেন্নাই পরে ব্যাটিং করে সেক্ষেত্রে কি টিম হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশি সমর্থকদের একটা প্রশ্ন যে মুস্তাফিজুর রহমানকে তো চেন্নাই নিয়েছে, কিন্তু মুস্তাফিজুর রহমান কি আদৌ চেন্নাইয়ের হয়ে খেলবেন? আদৌ কি তিনি সুযোগ পাবেন, নাকি মাথিসা পাথিরানার উপরই ভরসা রাখবে চেন্নাই সুপার কিংস? আজকের এই ভিডিওতেই সবকিছু সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে ছোট্ট করে বলে নিই যে চেন্নাই এবারে অকশনে কোন কোন প্লেয়ারকে নিয়েছে। প্রথমত ড্যারেল মিচেলকে তারা 14 কোটি টাকা দিয়ে নিয়েছে, এবং স্টিফেন ফ্লেমিং বলেইছেন যে তাদের প্রায়োরিটি ছিল ড্যারেল মিচেল। ড্যারেল মিচেলকে তারা নেওয়ার জন্যই ঝাঁপিয়েছিল। রাচিন রবীন্দ্রকেও তারা কিনেছে 1,80,00,000 টাকাতে, অনেক কম দামে তারা পেয়েছে। কিন্তু ফ্লেমিং এর মতে রাচিন রবীন্দ্র বোনাস, ড্যারেল মিচেলকে তারা চেয়েছিল রবীন্দ্র বোনাস। সুতরাং ধরেই নেওয়া যায় মিচেলকে তারা প্লেইং 11-এ খেলানোর চেষ্টা করবে। যাই হোক, এর সাথে শার্দুল ঠাকুর তিনি আবারও চেন্নাইতে ফিরেছেন, ঘরের ছেলে ঘরে ফিরেছেন। তার সাথে সমীর রিজভিকে নেওয়া হয়েছে 8,40,00,000 টাকা দিয়ে। রিজভিকে আমরা প্লেইং 11-এও কিন্তু দেখতে পারি, বা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি খেলতে পারেন, ফিউচার স্টার বলা যেতেই পারে চেন্নাইয়ের। এছাড়া মুস্তাফিজুর রহমানকে নিয়েছে, এবং তার সাথে অবিনাশ রাও আরাভেলি। এই অবিনাশ রাও আরাভেলি একজন উইকেট কিপার, অর্থাৎ চেন্নাই হয়তো এখন থেকেই পরবর্তী উইকেট কিপারের খোঁজ করতে শুরু করে দিয়েছে, যিনি তরুণ ক্রিকেটার হবেন এবং ভবিষ্যতে উইকেট কিপিংও করবেন। যাই হোক, সুতরাং চেন্নাই মোটামুটি একটা ঠিকঠাক দলই বানিয়েছে, এবং তারা আসলে খুব বেশি কোনো প্লেয়ারকে ছাড়েনি। চ্যাম্পিয়ন টিমটাই তারা ধরে রেখেছে। তারা ছেড়েছে বলতে বেন স্টোকস, এবং বেন স্টোকস গত মরশুমে চেন্নাইয়ের হয়ে চেন্নাই স্কোয়াডে ছিলেন বটে, কিন্তু ম্যাচ খেলার সেরকম সুযোগ পাননি। তার কারণ বাকিরাই চেন্নাইকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। যাই হোক, এবার তাহলে আসি চেন্নাইয়ের প্লেইং 11 কি হতে পারে সে সম্পর্কে। তো প্রথমে যদি আমি চেন্নাই ব্যাটিং করছে সেই হিসেবে মতো দলটা বানাই, তাহলে এক্ষেত্রে একজন অতিরিক্ত ব্যাটার থাকবেন, সেই হিসেবে বলছি। তো ওপেনার নিয়ে কোনো সমস্যা আশা করি নেই। ঋতুরাজ গায়কোয়াড় এবং তার সাথে ডেভান কনওয়ে, এই জুটিকেই আমরা ওপেনিং করতে দেখব। নিউজিল্যান্ডের সমস্ত প্লেয়ারই অ্যাভেলেবেল থাকবেন, এবং ধরে নিলাম চেন্নাইয়ের যে সমস্ত বিদেশিরা আছেন তারা প্রায় প্রত্যেকেই অ্যাভেলেবেল থাকবেন। শ্রীলঙ্কার কিছু সমস্যা হতে পারে প্রথম দিকে, কারণ শ্রীলঙ্কার ওই সময় একটা সিরিজ রয়েছে, যদি ওটা টেস্টের সিরিজ, এবং টেস্টে পাথিরানা বা থিকসানা এরা কেউই খেলেন না। সুতরাং আমি ধরলাম চেন্নাই পুরো স্কোয়াডটাই পেতে চলেছে এবার প্রথম থেকে। মুস্তাফিজুর রহমান তিনি হয়তো মেয়ের পর দিকে থাকবেন না, মানে মেয়ের ফার্স্ট উইকটা সম্ভবত থাকবে, তারপর থেকে আমরা তাকে পাবো না। সুতরাং সেক্ষেত্রে মুস্তাফিজুর কিছু ম্যাচ মিস করতে চলেছে। এবার আসি তাহলে প্লেইং 11-এ। ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভান কনওয়ে এই দুজন ওপেনিং করবেন বলাই যায়। 3 নাম্বার এক্ষেত্রে আমরা আরো একবার হয়তো আজিঙ্ক্য রাহানেকেই দেখতে চলেছি। রাহানে গত মরশুমে দারুণ খেলেছিলেন, মানে তিনিও যে টি20 এরকম খেলতে পারে সেটা অনেকেই জানতে না, খুব ভালো খেলেছেন। 3 নাম্বারে ধরলাম আজিঙ্ক্য রাহানে খেলবেন।
4 নম্বরে এক্ষেত্রে এই যে ড্যারেল মিচেলের জন্য চেন্নাই এতটা ঝাঁপিয়েছে, 14 কোটি টাকা দিয়ে কিনেছে, চেন্নাই একজন কিন্তু 4 নম্বরে খেলার মতন প্লেয়ার খুঁজছিল। প্রথমত আম্বাতি রায়ডু, যিনি চেন্নাইয়ের হয়ে গত মৌসুম পর্যন্ত খেলেছেন, তার একজন রিপ্লেসমেন্ট চেন্নাইয়ের দরকার ছিল। সেই রায়ডু রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু দুজন প্লেয়ারকে নিয়েছে। একজন হলেন সমীর রিজভি, তিনি ভারতীয় প্লেয়ার, আর একজন বিদেশি ড্যারেল মিচেল। এবার ড্যারেল মিচেলের জন্য অতদূর তারা ঝাঁপিয়েছে মানে নিশ্চয়ই তারা ট্রাই করবে প্লেইং 11-এ খেলানো। সুতরাং আমি ধরলাম 4 নম্বরে ড্যারেল মিচেল এক্ষেত্রে খেলতে চলেছেন এবং খুব ভালো একটা অপশন হতে পারে। ভারতের মাটিতে বিশ্বকাপে তিনি ভালো খেলেছিলেন এবং চেন্নাইয়ের যে পিচ, যেখানে প্রচুর রান ওঠে এমনটা নয়, একটু ট্রিকি পিচ, সেখানে কিন্তু মিচেল অবশ্যই ভালো খেলতে পারেন এমনটা বলাই যায়। সুতরাং 4 নম্বর এক্ষেত্রে হয়তো ড্যারেল মিচেল খেলবেন। 5 নম্বরে আমি শিবম দুবেকে আবারও রাখছি। শিবম দুবে গতবার ভালো খেলেছিলেন, শিবম দুবেকে 3 নম্বরেও চেন্নাই ট্রাই করেছিল যদি একটা ভালো পার্টনারশিপ হতো সেক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রেও ধরলাম আমি শিবম দুবে খেলবেন, 5 নম্বরে আমি রাখলাম। 6 নম্বরে এক্ষেত্রে আমি সমীর রিজভি নামটা রাখবো। দেখুন, নর্মালি চেন্নাইয়ের গতবারে মঈন আলী খেলছিলেন। চেন্নাইয়ের গতবারে যে 4 জন বিদেশি ছিলেন, ডেভান কনওয়ে, মঈন আলী, মাথিসা পাথিরানা এবং ভাইস থিকসানা। এবার থিকসানা পাথিরানা এক্ষেত্রেও খেলবেন আমি ধরে নিলাম, যদি ধরি মুস্তাফিজুর তো রয়েছেন অপশনে, আমি ধরলাম দুজন বোলার খেলবেন, বিদেশি বোলার, ঠিক আছে, তার সাথে ডেভান কনওয়েও থাকছে। তাহলে চতুর্থ যে বিদেশিটার অপশন থাকছে মঈন আলী, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টানার, অনেকগুলো অপশন রয়েছে। স্যান্টানার নর্মালি বসেই থাকেন, আমি এক্ষেত্রেও ধরলাম তিনি খেলবেন না প্লেইং 11-এ। তাহলে 3টে অপশন, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল এবং মঈন আলী। রাচিন রবীন্দ্র রয়েছেন বটে চেন্নাই, কিন্তু টি-20 ক্রিকেটার হিসেবে তিনি এখনো অপরিহার্য হয়ে উঠতে পারেনি। সুতরাং আমার মতে প্লেইং 11-এ রাচিন রবীন্দ্র খেলবে না। তাহলে পড়ে রইল দুটো অপশন, মঈন আলী এবং ড্যারেল মিচেল। তাহলে আমি যেহেতু ড্যারেল মিচেলকে রাখলাম, তাহলে মঈন আলী নিশ্চয়ই বাদ যাবেন, বা যদি মঈন আলী খেলেন তাহলে ড্যারেল মিচেল বাদ যাবেন। এক্ষেত্রে আমি 4 নম্বরে মিচেলকে রেখেছি বটে, কিন্তু যদি মিচেল না খেলেন ধরে নিন তার জায়গায় কিন্তু মঈন আলীকে খেলানো যেতে পারে। প্রথম 2-3টে ম্যাচে চেন্নাই হয়তো একটু ট্রাই করবে, একটু এক্সপেরিমেন্ট করবে, তারপর তার একটা সেট টিম খেলাবে, যেটা আমরা গতবারই দেখেছিলাম। প্রথম 2-3টে ম্যাচে এক্সপেরিমেন্ট এবং পরদিকে একটা সেট টিম, মানে বেন স্টোকস চোট পেয়ে আবার যখন ফিরে এলেন তখন তার প্লেইং 11-এ জায়গা হলো না, কারণ চেন্নাই একটা সেট টিম ততদিনে পেয়ে গেছিল। যাই হোক, এক্ষেত্রে আমি 6 নম্বরে এই কারণেই রিজভিকে রাখলাম, সমীর রিজভিকে, কারণ মঈন আলী, ড্যারেল মিচেল দুজন হয়তো একই সঙ্গে এই প্লেইং 11-এ খেলতে পারবেন। সুতরাং আমি 6 নম্বরে রিজভিকে রাখছি। তবে যদি মঈন আলী খেলেন সেক্ষেত্রে ড্যারেল মিচেল বসবেন এবং 6 নম্বরে রিজভিকে আরো একবার রাখা যেতেই পারে। রিজভিকে রাইডু রিপ্লেসমেন্ট হিসেবে রাখা যেতেই পারে, খুব ভালো অপশন হতে চলেছেন তিনি। মিডল অর্ডারে ভালো খেলেন, হাতে ভালো শট আছে, স্ট্রাইক রেট ভালো, দেখা যায়। সুতরাং 6 নম্বরে আমি রিজভিকে রেখেছি। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, তিনি থাকবেন। 8 নম্বরে আমি ধোনিকে রাখছি, 8 নম্বরেই রাখছি। গতবারও আমরা ধোনিকে 8-এ দেখেছিলাম। এবার দেখা যাক ধোনির এবারে কোন রকম চোট আঘাতের সমস্যা বা ব্যাক পেন থাকে কিনা। 8 নম্বরে ধোনি। 9 নম্বরে আমি এক্ষেত্রে শার্দুল ঠাকুরকে রাখবো। শার্দুলের হোম কামিং হয়েছে, ফিরেছেন শার্দুল ঠাকুর, এবং কলকাতা যেভাবে ট্রাই করছিল শার্দুলকে, চেন্নাই মোটেও সেভাবে করবে না। চেন্নাই হয়তো শার্দুলের থেকে বোলিংটাই এক্সপেক্ট করবে। 10 নম্বরে আরেকজন ভারতীয় পেসার হিসেবে দুটো অপশন রয়েছে, 1 দীপক চাহার, 2 মুকেশ চৌধুরী। দুজনেই কিন্তু একই টাইপের বোলার বলা যেতে পারে, যদিও দীপক চাহার বহুদিন খেলেছেন, ধোনি জানেন দীপক চাহারের স্ট্রেংথ কি, যদিও মুকেশ চৌধুরীও যথেষ্ট ভালো হতে পারেন একজন বাহাতি পেসার হিসেবে। সুতরাং চাহার এবং মুকেশের মধ্যে যে কোনো একজন, চান্স বেশি দীপক চাহারেরই। তুষার দেশপান্ডে আরো একটা অপশন রয়েছেন, কিন্তু হয়তো এক্ষেত্রে তুষার দেশপান্ডের রেগুলার সুযোগ হবে না, তো একটা ম্যাচে পেতে পারে বা প্রথম দিকে একটু এক্সপেরিমেন্ট হতে পারে, তবে চান্স কম, কারণ দীপক চাহার, শার্দুল ঠাকুর দুজনেই কিন্তু এক্ষেত্রে রয়েছে। মুকেশ চৌধুরীও গতবারে ছিলেন না, তিনিও ফিরেছেন। এবং 11 নম্বরে মহিষ থিকসানা, প্রধান স্পিনার হিসেবে তিনিই থাকবেন ধরে নেওয়া যায়। মঈন আলী যদি না খেলেন তাহলে তো থিকসানার উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ থিকসানা এবং জাদেজা এক্ষেত্রে প্রধান দুজন স্পিনার হতে চলেছেন, এবং তার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দুটো নাম, প্রথমত মাথিসা পাথিরানা এবং দ্বিতীয়ত মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে আমরা দেখেছিলাম পাথিরানাকে রাখাই হচ্ছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, যখন চেন্নাই বোলিং করছিল তিনি আসছিলেন, কিন্তু এক্ষেত্রে আমি মুস্তাফিজুরের নামটাও এই কারণে রাখছি, তার কারণ যদি চেন্নাই একজন বাহাতি পেসারকে খেলাতে চায়, যদি মুকেশ চৌধুরী না খেলেন তার জায়গায় কিন্তু খুব ভালো অপশন হতে পারেন মুস্তাফিজুর রহমান। গতবার আমরা দেখেছিলাম প্রথম দিকে যখন মুকেশ চৌধুরী তো ছিলেন না, গত মৌসুমে চোট পেয়েছিলেন, এবং দীপক চাহারও প্রথম দিকে ছিলেন না, সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম আকাশ সিং, তাকে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলানো হয়েছিল একজন বাহাতি পেসার হিসেবে। সেই জায়গাতে চেন্নাই কিন্তু রেগুলার একজন বাহাতি পেসারকে ট্রাই করেছে, বিগত কয়েকটা মৌসুমে আমরা দেখেছি। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি দীপক চাহার এবং শার্দুল খেলেন, যদি মুকেশের সুযোগ না হয়, সেক্ষেত্রে কিন্তু একজন বাহাতি পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান খেলতে পারে, এবং চেন্নাইয়ের যে উইকেট, যে পিচ, সেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু কার্যকরী হতে পারে এবং অবশ্যই হবে। তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি,
যদি মুস্তাফিজুর খেলে তাহলে প্রথম দিকের কয়েকটা ম্যাচে খেলবেন। কেউ যদি মনে করেন যে পাথিরানা প্রথম দিকে 2-3টে ম্যাচ খেলবেন, যদি ভালো খেলতে না পারেন তার জায়গায় মুস্তাফিজুর আসবেন, সেই সম্ভাবনাটা একটু কম। কারণ চেন্নাই একটা সময় পরে গিয়ে কিন্তু একটা সেট টিমই খেলায়। চেন্নাই কিন্তু খুব পরিবর্তন টুর্নামেন্টের পরের দিকে গিয়ে একেবারেই করে না। সুতরাং যেহেতু মুস্তাফিজুর রহমান পরের দিকে থাকবেন না, তাই চেন্নাইও চাইবে না একটা সেট টিম ভেঙে দিতে, চেন্নাই চাইবেই না। হয়তো মুস্তাফিজুর রহমান যখন স্কোয়াডে অ্যাভেলেবেল থাকবেন শেষ কয়েকটা ম্যাচে হয়তো তিনি খেলার সুযোগই পাবেন না, কারণ চেন্নাই ততদিনে একটা সেট টিম তৈরি করতে চাইবে যেটা একদম টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলে। মুস্তাফিজুর যদি মেয়ের শুরুতে বেরিয়ে যান তাহলে অন্তত 3 থেকে 4টে ম্যাচ তিনি মিস করবেন। এবার চেন্নাই তার আগে থেকে কিন্তু একটা সেট টিম রেডি রাখবে। তবে চেন্নাইয়ের পিছে মুস্তাফিজুর অবশ্যই কার্যকরী হতে পারে, তবে প্রথম চয়েস মেবি মাথিসা পাথিরানাই হবে। যদি শার্দুল মুকেশ এই দুজন খেলেন তাহলে পাথিরানা তো অবশ্যই খেলবেন। যদি শার্দুল চাহার খেলেন সেক্ষেত্রেও পাথিরানা খেলার চান্স রয়েছে, তবে মুস্তাফিজুর অবশ্যই একটা ভালো ব্যাকআপ হতে পারে। এবং ধোনি খুব ভালো মতনই জানেন কিভাবে অফ ফর্মের মুস্তাফিজুরের থেকে ফর্ম ফিরিয়ে আনা যায়। সুতরাং এটা খুব ভালো মতন একটা প্লেইং 11 হতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার মানে যখন চেন্নাই বোলিং করতে আসবে সেই সময়, নর্মালি পাথিরানা বা মুস্তাফিজুর কেউই ব্যাটিং করার সময় আসবেন না। সুতরাং এটা একটা প্লেইং 11 হতে পারে। এবার যদি ড্যারেল মিচেল এবং মঈন আলী দুজনেই খেলেন, খেলতেই পারেন, মঈন আলী তো খেলতেন গত মরশুম পর্যন্ত, এবং ড্যারেল মিচেলকেও যদি এবার চেন্নাই রেগুলার খেলাতে চায় তাহলে কি টিম হতে পারে? এক্ষেত্রে ঋতুরাজ কনওয়ে ওপেনিং করবেন। 3 নম্বরে আমি রাহানেকেই ধরলাম, 4 নম্বরে এক্ষেত্রে আমি ড্যারেল মিচেলকেই রাখলাম, 5 নম্বরে দুবে, 6 নম্বরে ওই যে আমি সামির রিজভিকে রেখেছিলাম, এক্ষেত্রে রিজভির জায়গায় কিন্তু মঈন আলী খেলতে পারে, খুব ভালো অপশন হতে পারে। তার জায়গায় আবার রাচিন রবীন্দ্রকেও ট্রাই করা যেতে পারে। অনেকে বলবে 6 নম্বরে রাচিন, আমার মতে রাচিন টপ অর্ডারে জায়গা পাবে না, অন্তত টি20তে তো তাকে টপ অর্ডারে খেলানো হবে না। আমার মতে 6 নম্বর 7 নম্বরেই ট্রাই করা হবে, যেখানে মঈন অথবা রাচিন এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে। যদি 3 জন ব্যাটারকে খেলায় বিদেশি হিসাবে, সেক্ষেত্রে 7 নম্বরে জাদেজা, 8 নম্বরে ধোনি, 9 নম্বরে শার্দুল এবং 10-11 এই দুটো জায়গায় দুজন ভারতীয় পেসার খেলবে। অপশন অনেকগুলো রয়েছে, চাহার রয়েছেন, মুকেশ রয়েছেন, তুষার দেশপান্ডে রয়েছেন, হাঙ্গারগেকা রয়েছেন। এই এতজন পেসারের মধ্যে দুজন ভারতীয় পেসার এক্ষেত্রে খেলবে। এবং তার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওই দুজন বিদেশিকে আমি রাখলাম, পাথিরানা এবং তার সাথে মুস্তাফিজুর। এক্ষেত্রে চেন্নাইয়ের কিন্তু বোলিং অপশন বাড়ছে। মঈন আলী এবং রাচিন যিনি খেলুন তিনি একজন থাকছেন, জাদেজা তিনি একজন স্পিনার হিসেবে থাকছেন, এবং দুজন স্পিনার এক্ষেত্রে হলো, এবং পেসার হিসেবে শার্দুল রয়েছেন, দুজন ভারতীয় পেসার রয়েছেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন পেসার। এক্ষেত্রে মাহিস তিক্সানা সুযোগ পাচ্ছেন না, কারণ মঈন আলী এক্ষেত্রে একজন বিদেশি স্পিনার হিসেবে থাকছে। তবে তিক্সানা অবশ্যই চেন্নাইয়ের পিছে কার্যকরী, আমরা সেটা আগেই দেখেছি। তবে এটাই হতে পারে, যদি 3 জন স্পিনার খেলায় এক্ষেত্রে মঈন আলী, জাদেজা এবং তিক্সানা এটা একটা অপশন হতে পারে। যদি 2 জন স্পিনার খেলায় চেন্নাই সেক্ষেত্রে জাদেজা এবং তিক্সানা, অথবা যদি তিক্সানা না খেলে তাহলে জাদেজা এবং তার সাথে মঈন আলী। এটা হলো চেন্নাই যদি প্রথমে ব্যাটিং করে সেই হিসেবে একটা প্লেইং 11। এবার যদি চেন্নাই প্রথমে বোলিং করে সেই হিসেবে যদি একটা প্লেইং 11 আমি বানাই, তাহলে বুঝতেই পারছেন একজন ব্যাটার কম হবে, সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটার আসবেন। সেক্ষেত্রে প্লেইং 11টা ওই একই রকম, ঋতুরাজ এবং কনওয়ে ওপেনিং করতে আসবেন। 3 নম্বরে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে ড্যারেল মিচেল অথবা মঈন আলী যে কোনো একজন, 4 নম্বরে ক্ষেত্রে 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে জাদেজা, 7 নম্বরে ধোনি, 8 নম্বরে শার্দুল, 9 নম্বরে চাহার এবং মুকেশের মধ্যে আবারও যে কোনো একজন, 10 নম্বরে মাহিস তিক্সানা, 11 নম্বরে পাথিরানা এবং মুস্তাফিজুরের মধ্যে যে কোনো একজন, এবং সেক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারেন সামির রিজভি, কারণ রিজভির ব্যাটিংটা অবশ্যই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এবং সেম যদি মিচেল এবং মঈন দুজনই একই সাথে খেলেন সেক্ষেত্রে হয়তো আবারও তিক্সানা এক্ষেত্রে খেলবেন না, কারণ পাথিরানা এবং মুস্তাফিজুরের মধ্যে যে কোনো একজনকে তারা হয়তো খেলাবে। এবার তাহলে দেখা যাক যে চেন্নাই শেষ পর্যন্ত কোন দলটা নামে। তবে যাই বলুন, চেন্নাই কিন্তু আরো একবার এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে, এবং আরো এই কারণে ধোনি আবারও রয়েছেন। তবে ধোনি নিজেও জানেন হয়তো আর বেশি দিন তিনি খেলতে পারবেন না, হয়তো সমর্থকরা আরো একবার তাকে দেখার জন্য পুরো স্টেডিয়াম ভিড় করে দেবে, কিন্তু ধোনিও জানে যে এবার হয়তো তার সময় শেষ হয়ে এসেছে। যাই হোক, এটুকুনি আশা করি ধোনি যেন তার শেষ সময়টা উপভোগ করতে পারেন চেন্নাই সুপার কিংসকে, এবং আরো একবার যেন একটা ট্রফি জিতেই ফেলে।